পিছা তো দিতে বুঝছো সার কই স্লাইড দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা জি স্যার স্যার আমাদের কতদিন এরকম ভাবে স্যার কষ্ট করতে হবে আর বাড়ি থেকে বাজারে এসে ক্লাস করতে হচ্ছে স্যার এই করোনার মধ্যেও। হ্যাঁ বুঝি না কথা কি স্যার কতদিন এরকম ভাবে কষ্ট করবো স্যার, বাড়ি থেকে ওই বাজারে এসে ক্লাস করতে হচ্ছে। কি আর ঘরের করবে? মধ্যে তো স্যার নেটওয়ার্ক পাচ্ছি না, আর বাজারে তোমাদের তো ওটা আমরা কে আছিস? ওগুলো বলে এখন তোমাদের লাভ নাই, কারণ তোমাদের ঢাকা ছাড়তেই নিষেধ করা হয়েছে। এখন তোমরা বাড়িতে চলে গেছো কেন, এটা অ্যান্সার তো ওরা শুনবে না, বুঝছো নাই? কারণ গভর্নমেন্টের থেকে নির্দেশ ছিল ঢাকা যে যে জায়গায় আছে স্থায়ী বাসা ঠিকানায় যাওয়া যাবে না, বর্তমান ঠিকানায় রাখতে হবে। এটা হচ্ছে থার্ড ফেজে না ঢুকার সবচেয়ে বড় স্টেপ ছিল এটা আমাদের। আমরা থার্ড ফেজে এখন কেন চলে গেছি, আমাদের এখন লোকাল ট্রান্সমিশন শুরু হয়েছে কেন? কারণ আমরা স্থায়ী বাসায় চলে গেছি। আমাদের যত কষ্ট হলো, আমাদের উচিত ছিল যে যে জায়গায় আছি সেই জায়গায় থাকা। সাবির স্যার বাইরের দেশে সবই কমছে, যেহেতু এটার কোনো ট্রিটমেন্ট নাই, এটার কোনো ট্রিটমেন্ট কিন্তু নাই। তুমি অসুস্থ হলে তোমাকে যে হাসপাতালে নিয়ে যাবে, হাসপাতালে নিয়ে গিয়ে জাস্ট আইসোলেট করে রাখবে, আর যখন তোমার লাংস আর শ্বাস নিতে পারবে না তখন তোমাকে আলাদা করে অক্সিজেন দেওয়া হবে। এটার কিন্তু কোনো ট্রিটমেন্ট নেই। একমাত্র ট্রিটমেন্ট ছিল যে আমার মাধ্যমে যেন অন্য কেউ না ছড়ায়, আমার থেকে যেন অন্য কারো না হয়। বুঝছো? এখন আমরা যেভাবে 64 জেলার থানা, উপজেলা, সদর থানা, ইউনিয়ন, গ্রামে যেভাবে আমরা সবাই চলে গেছি, আমাদের এটা থামার আর কোনো উপায় নেই। আল্লাহ যদি আমাদের এটা রক্ষা করে, এছাড়া আমাদের কোনো সিস্টেমই নেই। আজকে তুমি ক্যারিয়ার হইতে পারো, আমি ক্যারিয়ার হইতে পারি। এটা যদি এটা কি পরিমাণ কন্টেজিয়াস যে 3 জন লোক দিয়ে শুরু হয়েছে, এখন 191টা কান্ট্রির লোকদের হয়ে আছে। সেখানে আমরা একই সাথে বসে লঞ্চে যাচ্ছি, বাসে যাচ্ছি, তুমি গেছো, আমি গেছি, আমি আসছি। যার যত কষ্টই হোক, বাইরের দেশে ইটালি আর স্পেন আর ফ্রান্স ওরা এই জিনিসটা করেনি। ওরা ডেভেলপ কান্ট্রি হলেও ওরা ম্যাস পিপলের এই লোকাল ট্রান্সমিশনটায় কোনো বাধা দেয় নাই, বা ওদের মানুষজন ড্যাম কেয়ার ছিল, মানে নাই, যেটা আমরা করছি। তুমি গ্রামে চলে গেছো, আমাদের অনেক টিচার চলে গেছে, আমি চলে গেছি। আমরা মনে করছি আচ্ছা চলে যাই, তারপর ওখানে থাকবো কি, ওখানে কি করবো, লকডাউন হলে আমি খাবো কি, এই কি অনেক কিছু ভেবে আমরা চলে গেছি। এই যে চলে গেছি না, এটা এখন আর বন্ধ করার কোনো সিস্টেম নেই। সরকারের তো স্যার ট্রান্সপোর্টেশনটা বন্ধ করা উচিত ছিল, আর বাচ্চা বুয়া নাই স্যার, কষ্ট করে থাকা যায়। নিজের বাচ্চার বুঝ না থাকলে সরকারের উপরে দোষ দিয়ে লাভ নেই। নিজের বাচ্চার বুঝ বাংলাদেশের মানুষের নাই, সেটা আমি দেখলাম, এই কয়েকদিনেও দেখলাম। এখানে তুমি যেমন তোমার বাবা মার সাথে থেকে সেফ মনে করো, তোমার রিসোর্স, তোমার খাওয়া দাওয়া মনে করো যে এখানে থাকলে একটা স্বামী এখানে এসে, এটা লক্ষণটাই প্রকাশ পায় 14 দিন পরে। তুমি নিজেই এখন পর্যন্ত জানো না যে তুমি করোনা নিয়ে তোমার বাড়িতে গেছো কিনা। এবং তুমি যে গেছো, তুমি তো একলা মরবা না, তোমার বাবা মা নিয়ে মরবে, বুঝো নাই? এখানে প্রবলেমটা তো এই জায়গায়। আবার এমন হইতে পারে যে তোমরা সবাই সুস্থ আছো, এটার একমাত্র উপায় ছিল যে জায়গায় আমাদের একমাত্র প্রথম স্টেপ যেটা ছিল যে 6 লাখ মানুষ মার্চের 1 তারিখ থেকে আমাদের দেশে ঢুকছে তাদেরকে ঢুকতে না দেওয়া। আর সেকেন্ড স্টেপ যখন ঢুকেই গেছে, আমি যখন তো এই মার্চের 17 তারিখকে উদ্দেশ্য করে আমি ঢুকাই দিছি, তারপরে উদ্দেশ্য ছিল প্রত্যেকটা মানুষের নিজের বুঝে নলেজ দিয়ে, যে এডুকেটেড হয়ে তো লাভ নেই যদি আমি এডুকেশন করে কোনো অ্যাপ্লাই করতে না পারি। যদি আমার যখন বুঝছি যে এটা আমার দেশে ছড়াই গেছে, তখন যে যে জায়গায় আছি সে জায়গায় আমাদের বসে রাখা উচিত ছিল। এখন আর কিছু করার নাই, এখন আল্লাহ করো, তোমার হইলে হবে, না হইলে নাই। না হইলে মিড পরে বাড়ি আসছি স্যার, এখন পর্যন্ত ঢাকাতেই যাইতে পারি নাই, জামা কাপড় সব ঢাকাতেই আছে। বলা যায় না। এখন আমাদের দোয়া করো যে এক্সাম শেষ করে তো বাড়ি চলে আসছি। যেভাবে ছড়াইছে আমাদের হইলে হইতেও পারে, এখন আল্লাহ যদি আমাদের বডি ইমিউনিটি সিস্টেম দিয়ে আমাদেরকে রিকভার করে দেয়,
কারণ এটার তো কোনো ওষুধ নাই, কোনো ভ্যাকসিন নেই। হাসপাতালে যে নিয়ে যাচ্ছে, হাসপাতালে নিয়ে গিয়ে জাস্ট আইসিইউতে কাজ হচ্ছে। তোমার যখন তুমি আর লাংস তোমার শ্বাস নিতে পারবে না, তখন তোমার আলাদা করে আর্টিফিশিয়াল অক্সিজেন দিয়ে তোমার বাঁচায় রাখবে যতদিন। আর আমাদের বডির ইমিউনিটি সিস্টেম, যাদের খাওয়ার অভ্যাস খারাপ, যারা খাওয়া ছাড়ো, যারা সিগারেট খাও, তারা এগুলো এখন একদমই ভুলে যাবে না। লাংসের উপরে প্রেসার করে এমন কিছু করো না এই 14টা দিন। এখন বাংলাদেশ থার্ড ফেজে মাত্র অ্যাপ্রোচ করছে, এটা স্বীকার করছে। এপ্রিলের 9 তারিখ পর্যন্ত লাংসের উপরে প্রেসার করে এটা করবা না। এবং WHO এর মতে আমি যেটা আজকে দেখলাম পড়াশোনা করে, প্রত্যেকটা মানুষ, তোমার আশেপাশে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মেটাল জিনিস, প্রত্যেকটা জিনিসই তুমি মনে করবা যে ওর করোনা আছে। তাহলে তোমার যতটুকু ডিস্টেন্স মেনটেন করতে হয় অতটুকু ডিস্টেন্স মেনটেন করে চলবে। ধরো একটা জায়গায় তুমি গেছো, যে লোকটার সামনে বসবা, সেটা তোমার বাবা হোক, মামা হোক, বন্ধু হোক, ভাই হোক, মনে করবা যে এই লোকটা এফেক্টেড। তাহলে তার থেকে তোমার 4 ফিট, 3 ফিট, 3.5 ফিট দূরে থাকতে হবে। ওই জিনিসটা তুমি মেনটেন করবে। কারণ মনে রেখো, এটা তোমার সুস্থতার জন্য। তুমি অসুস্থ হলে তোমার পুরো ফ্যামিলি অসুস্থ হবে। আর আমাদের দেশে কিন্তু কোনো ট্রিটমেন্ট নেই। আমাদের দেশে না, কোনো দেশে এটা কোনো ট্রিটমেন্ট নেই। অন্য দেশ করোনা জেনে আছে, জেনে মরতেছে, আমরা না জেনে মরি। তো এটা যেরকম বললাম যে কখনোই কোনোভাবেই এই থার্ড ফেজের যে 14 দিন, এই 14 দিনই জিনিসগুলা মাল্টিপল আকারে বাড়ে। 2, 10, তারপরে 50, তারপরে হয়ে যায় 5,000, 1 লাখ, 50,000। এই থার্ড ফেজে জিনিসগুলা মাল্টিপল, 100, 200, 300 গুণ আকারে বাড়ে। এই এপ্রিলের আজকের থেকে শুরু করে এপ্রিলের 9 তারিখ পর্যন্ত এই 14টা দিন যদি নিজেকে সেফ রাখতে পারো, নিজের ফ্যামিলি মেম্বারকে সেফ রাখতে পারো, নিজের লাংসকে কোন রকম প্রেসারে না রাখতে পারো, তাহলে আল্লাহ হেল্প করবে। কারণ এটা আমাদের ইসলামেও আছে যে আল্লাহ মানুষ তাই পায় যা সে করে। তুমি ঘুরে বেড়াইলা, তোমার ফ্রেন্ড তোমার এক হাত দূরে বসে বসে তোমরা গল্প করলা, 4 টাকায় খাইলা, আর তুমি চিন্তা করলা যে আমার করোনা হবে না, গভর্নমেন্ট বাঁচাই দিবে। হবে না। গভর্নমেন্ট বাঁচালে নিউ ইয়র্কে আজকে রেকর্ড পরিমাণ এফেক্টেড হয়েছে। নিউ ইয়র্কের চিকিৎসা ব্যবস্থা তো পৃথিবীর সবচেয়ে, আমরা এখনো নিউ ইয়র্কের লেভেলে যাইতে আমাদের আরো 100 বছর 60 বছর লেগে যাবে। নিউ ইয়র্কে আজকে এফেক্টেড পরিমাণ নিউ ইয়র্কের ইতিহাসে সবচেয়ে বেশি হয়েছে। কারণ এখানে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। বারবার বলতেছি, তোমার যদি বুঝ না থাকে তুমি বাঁচতে পারবা না, তুমি তোমার ফ্যামিলিকে বাঁচাইতে পারবে না। প্রত্যেকটা মানুষের যেটা বেটার হয়, প্রত্যেকটা মানুষকে চিন্তা করবা যে ও করোনাতে এফেক্টেড, আমার ওর থেকে এতটুকু দূরে থাকতে হবে, আমার ওর সাথে কথা বলার সময় মুখে হাত দিয়ে রাখতে হবে। প্রত্যেকটা মেটাল জিনিস, ল্যাপটপ, মোবাইল, যদি বাইরের থেকে যাও, যারা এখন বাসার বাইরে থেকে গিয়ে আবার এই মোবাইলটা নিয়ে এখন ক্লাস করতেছো, এই মোবাইলটা নিয়ে যখন বাসায় ঢুকবা, মেটালের উপরে থাকে এই ভাইরাসটা, মেটালের উপরে লেগে থাকতে পারে। মেটালটা গিয়ে একটা কিছুকে পরিষ্কার করে নিবে। কোনোভাবেই নিজেকে এই 14টা দিন, এই থার্ড ফেজ যেটা, এই থার্ড ফেজটা আমরা যদি ট্যাকেল দিতে পারি, তাহলে আল্লাহ যদি আমাদের বাঁচায়, নাহলে আমরা আমাদের কিছু করার নেই। কারণ এটা তোমার যেহেতু একটা ভাইরাস একটা দেশে হওয়ার পর, টোটাল দেশ আছে, দেশ বলতে যেটা ইউরোপিয়ান ইউনিয়ন অনুযায়ী 195টা, সেখানে 190টা দেশে ছড়ায় দেওয়া, কি 3টা লোক থেকে এখন 195টা দেশের মানুষ আক্রান্ত। এর মানে কি এটা হাইলি কন্টেজিয়াস। তোমার আমার বডিতে আল্লাহ না করো হয়েও থাকতে পারে, এটা তোমরা বুঝবো না, কারণ এটা নর্মাল জ্বরের মতো। আমাদের বডির ইমিউনিটি সিস্টেম যদি আমাদের এটার বিরুদ্ধে লড়ে বাঁচতে পারে, তাহলে আমি আর তুমি বেঁচে যাবো, আর যদি বাঁচতে না পারে তাহলে আমি আর তুমি শেষ। আমাদের দেশের মানুষের শিক্ষা কম, আমাদের দেশের মানুষের বুঝ কম, গভর্নমেন্টের উপরে দোষ দিয়ে, গভর্নমেন্টের যেমন দোষ আছে, আমাদের দেশের মানুষেরও দোষ আছে। কিছু এখন করার নেই। যে যেভাবে আসো সাবধানে থাকা ট্রাই করবা, যে যেভাবে আসো নিজেকে সেফ রাখা ট্রাই করবো। বারবার বলতেছি, তুমি সেফ থাকা কিন্তু এই না, তুমি সেফ থাকা তোমার ফ্যামিলিকে তুমি সেফ থাকা। কারণ আজকে তুমি যে এলাকায় আসো, সেই এলাকাতে একটা পটেনশিয়াল ক্যারিয়ারের সাথেও যদি তুমি আজকে মিশো, আজ থেকে 14 দিন পরে মার্চের 6 তারিখে তোমার প্রকাশ পাবে। ততদিনে তুমি যতজন মানুষের সাথে কথা বলবা, হ্যান্ডশেক করবা, তোমার মুখ থেকে যদি কোনো ড্রপলেট পড়ে, যতজন সবাই আক্রান্ত, তাদের আবার 14 দিন পরে এটা প্রকাশ পাবে। বুঝছো না? তুমি কিন্তু এই 7 দিনেও বুঝবা না তোমার কিছু হয়েছে, কিন্তু তুমি কিন্তু একটা পটেনশিয়াল ক্যারিয়ার নিয়ে ঘুরতেছো বডিতে। যথাসম্ভব চেষ্টা করবা যে কারোর সাথে যেন না মিলেমিশে থাকা যায়। সবাইকে এটা বুঝাবা যে আপনি আপনার রুমে থাকেন, আমি আমার রুমে থাকি, বা আমরা যদি একসাথেও বসি, আমরা 6 ফিট দূরত্ব মেনটেন করে বসি। কারণ এখন যেটা লাস্ট 341 নাম্বার মিউটেশন করে এখন যেটা লাস্ট ভাইরাসটা পাইছে, সেটা দেখা গেছে 18 মিটার পর্যন্ত বিস্তৃত হয়, এতদিন ছিল 3 মিটার। বুঝতেই পারতেছে এটার অবস্থা খুবই ভয়ঙ্কর।
তুমি যদি সচেতন না হও তাহলে এটা তো কারো পক্ষে সম্ভব না। এখন এটা যদি মনে করা যায় আমি একলা সচেতন হয়ে কি হবে, তুমি আগে তোমারটা হও, পরে মানুষেরটা চিন্তা করো। বুঝছো? কারণ আল্লাহ করা ছাড়া আমাদের আর কোনো গতি নেই, এটা হচ্ছে কথা। যাই হোক, স্লাইড দেখতে পাচ্ছ তোমরা? স্যার জ্বর থাকলে জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। স্যার আচ্ছা, ঠান্ডা সর্দি যদি থাকে আর জ্বর যদি না থাকে, তাহলে স্যার তিনটা, একটা হচ্ছে টাইম গ্রেডিং, একটা হচ্ছে কারেন্ট গ্রেডিং, আর একটা হচ্ছে কম্বিনেশন অফ কারেন্ট এন্ড টাইম গ্রেডিং। গত ক্লাসে আমরা শুধু টাইম গ্রেডিংটা দেখছি, যে টাইম গ্রেডিং করে কিভাবে কি হওয়া পসিবল না, মানে কেন কি প্রবলেম হচ্ছে। স্যার টাইম গ্রেডিংটা আরেকবার একটু বলতেন স্যার। আচ্ছা, আচ্ছা তোমরা যখন যে কথা বলবা তখন সে শুধু মাইকটা অন করে পরে আবার মাইকটা অফ করে দিবে, কারণ নয়েজ আসতেছে অনেকের থেকে। হ্যালো, সালাম। কিসের নোটিশ? কিছুক্ষণ আগে একটা মেইল করছে। আমরা তো পাইনি এখনো নোটিশটা, দেখি তাহলে আগে দেখে নেই। হ্যাঁ, ঠিক আছে। স্যার আপনাকে যে কল দিয়েছিল সে সম্ভবত আমাদের স্টুডেন্টকে অলরেডি একটা মেইল করা হয়েছে সেটার ব্যাপারে বলছিল। আপনি কি চাইলে তোমাদের আপনাকে কি ওটা পাঠাইছে? ফরওয়ার্ড করব ফরওয়ার্ড স্যার, স্যার, যদি যদি আপনি আপনি মেইল মেইল অ্যাড্রেসটা দেন। আমাদের তো দিয়ে দিবে, মানে জিনিসটা কি কি লেখছে কি? স্যার একটু আমি বের করছি। আচ্ছা, সমস্যা নেই, আমরা আগে ক্লাসে যাই, ক্লাস করি, ওটা আমি পাবো মেইলে। আচ্ছা, টাইম গ্রেডিং এর যেটা আরে, ছিল, submit টাইম করে গ্রেডিং শোনাও। এ স্যার একটা সমস্যা নাই, এটা আমি পরে দেখবো না, আমি ক্লাস দেখি আগে। আজকে 7:30টার সময় আবার প্রাইম মিনিস্টারের ভাষণ আছে, শোনা দরকার কি বলে। অবশ্যই তো আমরা স্যার। আজকে 15 মিনিটের একটা ক্লাস করি, করে চলে যাই। জি স্যার। আচ্ছা, দেখো স্যার এটা হচ্ছে টাইম গ্রেডিং যেটা ছিল, সেটাতে আমি জিজ্ঞেস করছিলাম যে রিলে যে আচ্ছা। একটা জেনারেটিং স্টেশন থেকে, হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো, কথা শোনা যাচ্ছে? স্যার ক্লাসটা কি রেকর্ডিং করবেন? না, হ্যাঁ স্যার, ক্লাসটা রেকর্ডিং করে দিলে আমাদের জন্য সুবিধা হয়, অনেকে যে ক্লাসে জয়েন করতে পারে না। কোনো দরকার নাই জয়েন করার। জি স্যার, শোনা যাচ্ছে। আমি এগুলা কোনো সমস্যা হবে না। আর ফাইনালের মার্ক, এখন দেশের এরকম অবস্থা, ক্লাস যে নিচ্ছি আমরা করতেছি এটাই অনেক। জি স্যার। বুঝছো? ওই যারা ক্লাস করতে পারতেছে না, কি ক্লাস করতেছে, পরে পরীক্ষার আগে আমি বলে দেবো কি করতে হবে। জি স্যার। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে কারেন্ট রিলে কোঅর্ডিনেশন। যেটা করব সেটা হচ্ছে যে কারেন্ট, আগে যে প্রথম ক্লাসে বলছিলাম যে একটা জেনারেটিং স্টেশন থেকে একদম ডিস্ট্রিবিউশন পর্যন্ত যে সার্কিট ব্রেকার গুলো আছে সেগুলোতে যে রিলে গুলো লাগানো থাকে, সেই রিলে গুলোতে আগে টাইম সেট করে দেওয়া থাকে। কিন্তু এটার প্রবলেমটা হচ্ছে জেনারেটিং স্টেশনের পাশে টাইম দেওয়া লাগতো সবচেয়ে বেশি। এখন ওভার কারেন্ট অনেকক্ষণ ধরে থাকলে এই সার্কিট ব্রেকারটা ওপেন হতো, এটা আমাদের জন্য একটা প্রবলেম। এটাই বলছিলাম, আর কিছু না। আজকে আমরা যেটা দেখবো এটা ছিল টাইম গ্রেডিং। আজকে আমরা দেখবো যে কারেন্ট গ্রেডিং যেটা, সেটা কেন বাদ দেওয়া হয়েছে। সেটাও এখন কারেন্ট গ্রেডিংটাও অ্যাকসেপ্টেবল। স্যার কারেন্ট গ্রেডিংটা অ্যাকসেপ্টেবল না, এর কারণ হচ্ছে এই জেনারেটিং যে স্টেশনটা, এই কারেন্ট গ্রেডিং এর যে জেনারেটিং স্টেশনটা, দেখা গেছে যে এটা যদি আমার একটা জেনারেটর হয় আর এটা যদি আমার একটা এগুলা বাস বার হয়, তো দেখা গেছে যে বিভিন্ন সার্কিট ব্রেকার গুলা, যেমন ধরো এই সার্কিট ব্রেকারটার নাম দিচ্ছে, মানে এটা একটা সার্কিট ব্রেকার, এটা একটা সার্কিট ব্রেকার, এটা একটা সার্কিট ব্রেকার। তো ধরো এই সার্কিট ব্রেকারটা ওপেন হওয়ার কথা যদি এই বাস বারের মধ্যে কোনো ফল্ট হয়, এই সার্কিট ব্রেকারটা ওপেন হওয়ার কথা যদি এখান থেকে এখানে কোনো প্রবলেম হয়, এই সার্কিট ব্রেকারটা ওপেন হওয়ার কথা যদি এই জায়গায় কোনো প্রবলেম হয়। কিন্তু কারেন্ট যখন কারেন্ট রেট করে দিচ্ছে যে এই ধরো এই রিলেটার রেটিং একটা কারেন্ট রেটিং দিচ্ছে, এই রিলেটার একটা কারেন্ট রেটিং দিচ্ছে, এই রিলেটার একটা কারেন্ট রেটিং দিচ্ছে,
তখন দেখা গেছে যে প্রবলেমটা, যে একটা বাসবারের শেষ মাথা আর একটা বাসবারের শুরুর মাথা, এই দুই জায়গায় যদি কোনো ফল্ট হয় তাহলে ওই কারেন্ট সেটিংটা ঠিক মতো কাজ করে না। দেখা যায় যে F2 তে ফল্ট হইলো কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এই যে যে এই সার্কিট ব্রেকারটা, যে রিলেটা। আবার দেখা যাচ্ছে যে F1 এ ফল্ট হইলো, সার্কিট ব্রেকার ওপেন হওয়ার কথা যে, কিন্তু ওপেন হয়ে যাচ্ছে H। তো এটা একটা প্রবলেম। এটা একটা প্রবলেম। আর আরেকটা প্রবলেম হচ্ছে এই রিলের যে কারেন্ট রেটিং গুলা, সেগুলো সব পিক আওয়ারের জন্য রেটিং করা থাকতো, অফ পিক আওয়ার না। মানে শীতকাল বা যে সময় ধরো লোড কম চলে, সেই সময় তো কারেন্ট লাইনের মধ্যে দিয়ে যায়ও কম, তো ফল্ট কারেন্টের পরিমাণটাও থাকে কম। তখন দেখা যায় যে যেই কারেন্ট মান দিয়ে সার্কিট ব্রেকার ওপেন করতে বলার কথা, কারেন্ট রেটিং যেটা রিলেতে বলার থাকতো, ওই পরিমাণ একটা লাইনে ফল্ট হয়েছে কিন্তু ওই পরিমাণ ফল্ট কারেন্টই হয়নি, কিন্তু সে এটাকে মনে করতো না যে ফল্ট, সে এটাকে সার্কিট ব্রেকারটা ওপেন করতো না। তাহলে এটা তোমাদের ধরো এই দুইটা পয়েন্ট দেখে না, এই দুইটা পয়েন্ট আমি যদি দিই যে what are the disadvantages of current reading relay system, তাহলে তোমাদের প্রথমটাই বলতে হবে, ধরো এই চিত্রটা, এই ডায়াগ্রামটা দিলা, ভ্যালু টেলও লেখা লাগবে না, ভ্যালু এটা অন্য কিছু দিয়ে বললা যে if fault happens in F2, circuit breaker H will not open, instead circuit breaker J will open। তারপর আবার ধরো বললা if fault happens in F1, circuit breaker J will not open, circuit breaker H will open। মানে জাস্ট বলে দিলা যে এটাতে ফল্ট হলে এটা ওপেন হওয়ার কথা, এটাতে ফল্ট হলে এটা ওপেন হওয়ার কথা, কিন্তু এখানে উল্টাটা হচ্ছে। এটা হচ্ছে একটা প্রবলেম। স্যার প্রশ্নটা আবার একটু বলবেন প্লিজ। হোয়াট ইজ দ্য disadvantages of current reading relay system? Current reading relay setting. What are the disadvantages of current reading relay setting? আরেকটা প্রবলেম কি বললাম, সোজা এক লাইনে লিখবা যে ইট ইজ নট অ্যাপ্লিকেবল ফর অফ পিক আওয়ার। এটা অফ পিক আওয়ারের জন্য অ্যাপ্লিকেবল হয় না। ইট ইজ নট অ্যাপ্লিকেবল ফর অফ পিক আওয়ার। আর রিলে কার্ভ নামে একটা কার্ভ আছে, যে কত সময়ে রিলের যে সেটিংস থাকে সেই সেটিংসে এই জিনিসটা আমাদের, এই গ্রাফটা আমাদের শিখতে হবে। এই গ্রাফটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড আইডিএমটি রিলে বা রিলে কার্ভ। আইডিএমটি মানে কি? ইনভার্স ডেফিনেট মিনিমাম টাইম। আমি লিখে দিছি ইনভার্স ডেফিনেট মিনিমাম টাইম। এই মিনিংটা লিখে নাও, আইডিএমটি মানে কি। স্যার ওই দুইটা পয়েন্ট বললেন ফল্টের, ওইটা যদি আবার একটু বলতেন। একটা হচ্ছে ইট ইজ নট অ্যাপ্লিকেবল অফ পিক আওয়ারের জন্য, নট অ্যাপ্লিকেবল ফর অফ পিক আওয়ার। আরেকটা হচ্ছে ওই ডায়াগ্রামটা দিয়ে তুমি বলবা কিভাবে যে জেনারেলি আমরা ওভার জোন, যে এর আগে দেখাচ্ছিলাম যে বিভিন্ন জোনে ভাগ করে সার্কিট ব্রেকার কেন বসাই, যেন এক জায়গায় ফল্ট হলে ওইটাই ওপেন হয়। তো F2 তে ফল্ট হইলে আমার ওপেন হওয়ার কথা ছিল এই, ধরো এটার নাম H, এই সার্কিট ব্রেকারটা রিলে এটা সেট করার কথা ছিল, কিন্তু F2 তে ফল্ট হলে ধরো ওপেন হয়ে যাচ্ছে J। আবার F1 এ ফল্ট হলে ওপেন হওয়ার কথা J, কিন্তু হয়ে যাচ্ছে H। এই জিনিসটা বলবা ডায়াগ্রাম দিয়ে। এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ইনভার্স ডেফিনেট মিনিমাম টাইম। এই গ্রাফটা কি? এই গ্রাফটা তোমাদের শিখতে হবে। জাস্ট ওয়াই অ্যাক্সিস এ মনে রাখবা, ওয়াই অ্যাক্সিস এ থাকে টিসি। টিসি মানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অপারেটিং টাইম, মানে এই জায়গায় থাকে রিলেটা কত সেকেন্ডে কাজ করবে। আর এই জায়গায় থাকে পিএসএম, প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার। এই জায়গায় আমাদের কি থাকে? এক্স অ্যাক্সিস এ থাকে প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার, আর ওয়াই অ্যাক্সিস এ থাকে টিসি, ক্যারেক্টারিস্টিক্স অপারেটিং টাইম। তো এই গ্রাফটা আমরা কিভাবে আঁকবো? এটা হচ্ছে
পিএসএম বের করার সূত্র, ফল্ট কারেন্ট ডিভাইডেড বাই রিলে সেটিং, মানে কারেন্ট রিলে কারেন্ট সেটিং। এর মানে হচ্ছে রিলেতে কারেন্টের যে ভ্যালুটা দেওয়া আছে তাকে দিয়ে ভাগ করতে হবে ওই লাইনে যে ফল্ট হয়েছে সেই ফল্টটাকে। যেমন আমি বলে দিলাম একটা লাইনে ফল্ট হয়েছে, ফল্ট কারেন্টের মান হচ্ছে 80 এম্পিয়ার, আর রিলের কারেন্ট সেটিং হচ্ছে 8 এম্পিয়ার। তাহলে 80 কে 8 দিয়ে ভাগ করলে প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার কত আসবে? 10। স্যার 10। 80 কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার আমি পাবো কত? 10। 10 জি স্যার। স্যার। এখন এই 10 যদি আমি পাই, 10 এই 10 আমি যদি এটার পিএসএম এর ভ্যালু পেয়ে যাই তাহলে এটার ভ্যালু আমি বের করতে পারি। টিসি বের করার সূত্র হচ্ছে 0.14 ডিভাইডেড বাই প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার টু দি পাওয়ার 0.02 মাইনাস 1। তাহলে আমি যদি 10 পাই তাহলে আমার জন্য কি হবে? 0.14 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 0.02 মাইনাস 1। তাহলে এখান থেকে আমার টাইমটা বের হয়ে যাবে। জি স্যার। তাহলে ওখানে যে টাইমটা পাবো আর প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার আমি যেটা পাবো সেটা দিয়ে আমি গ্রাফটা আঁকবো। যেমন এই গ্রাফটা হচ্ছে 2.2 সেকেন্ড স্যার আর হচ্ছে 20 পিএসএম। এর জন্য দেখো 2.2 সেকেন্ড বরাবর একটা দাগ দিচ্ছে, তারপরে এই বরাবর 20 দাগ দিচ্ছে। এখন আমি তোমাদের যে রকম ভ্যালু দিয়ে দেব ওখান থেকে তুমি যে ভ্যালু পাবা সেই ভ্যালু দিয়ে পিএসএম আর টিসি এই দুইটা ভ্যালু তুমি যেটা পাবা সেটা দিয়ে গ্রাফটা এরকমই থাকবে সব সময়, এরকম হাইপারবোলিক। কারণ তুমি যে দুইটা ভ্যালু পাবা সেই দুইটা ভ্যালু জাস্ট এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এরকম চিহ্নিত করে দিবে। স্যার আমরা 10 পেয়েছিলাম না, 20 আসলো। 20টা কি হবে স্যার? কোন 20? 20 পিসিএম স্যার। হ্যাঁ বুঝি নাই, 20 পিএসএম কিভাবে হলো? এই যে এখানে। জি স্যার। এটা তো আমি তোমাকে একটা ভ্যালু ধরে জাস্ট 10 বললাম, আমি তো ভ্যালুটা এখানে তো ম্যাথ করা নাই, তার সূত্রটা দিয়ে বুঝাইলাম যে এটার মান যদি 80 হয় এটার মান যদি 8 হয় তাহলে পাইলাম 10। মানে এটা তো আমি তোমাকে একটা ভ্যালু দিয়ে দিব পরীক্ষায়, তুমি তখন যেটা পাবা। এটা তো একটা র্যান্ডম গ্রাফ আঁকা হয়েছে, মানে ওই ম্যাথ অনুযায়ী গ্রাফ না, জাস্ট দেখানো হয়েছে যে গ্রাফটা কিরকম হবে। তুমি যেই ভ্যালু পাবা তুমি সেই ভ্যালুটা দেখাই দিবে। ঠিক আছে স্যার। তো তোমাদের তো এবার পরীক্ষায় একটা ম্যাথ ছিল, সেই ম্যাথই তো কেউ পারো নাই। করছি তো স্যার। যাই হোক, স্যার একটা প্রশ্ন ছিল। ফল্ট কারেন্ট যখন বের করবা ইয়ার মতো খেয়াল রাখবা, আমি সিঙ্গেল ফেজের জন্য বলছি না 3 ফেজের জন্য বলছি। ফল্ট কারেন্টের যে ভ্যালুটা হবে সেটা আমি সিঙ্গেল ফেজের জন্য দিছি নাকি 3 ফেজের জন্য দিছি, তাহলে যদি ওইভাবে করে বের করে নিতে হবে। সাধারণত এইসব জায়গায় এত পেঁচানো হয় না। এই জায়গায় একটা এই জায়গাটাতে যদি আপনি এটা শেষ করি তাহলে মাঝখানে ভুলে যাব, পরে পরীক্ষায় দেখবে যে আমি এই যে জিনিসটা থাকতে পারে তোমাদের আমি যে প্রসিডিউরসে বললাম সেই প্রসিডিউরসে না বলে আমি তো অন্য একটা কিছু বলে দিতে পারি। যেমন ধরো তোমাকে বলে দিলাম যে 2.2 সেকেন্ড আইডিএমটি রিলে কার রাখ, এর মানে কি 2.2 সেকেন্ড বলাটা মানে কি? এটা মানে কি টিসি। যদি টিসি তুমি জানো তাহলে এই জায়গায় যদি তুমি টিসির ভ্যালুটা জানো তাহলে পিএসএম বের হয়ে যাবে না? জি স্যার। জি একটা স্যার। ভ্যালু যদি আমি আর জানি তাহলে পিএসএম বের হয়ে যাবে। এখন পিএসএম যদি বের হয়ে যায় তাহলে পিএসএম যদি বের হয়ে যায় আর আমি যদি ওই রিলেটার কারেন্ট সেটিং বলে দেই তাহলে লাইনে কি পরিমাণ ফল্ট হয়েছে সেটা বের করা যাবে না? জি স্যার। জি স্যার, পারা যাবে স্যার। হ্যাঁ, তো খেয়াল রাখতে হবে জাস্ট এই সূত্রটা আর এই সূত্রটা, এই সূত্র দুটো যদি তুমি জানো এবং এই দুইটা সূত্র দিয়ে যে গ্রাফটা আঁকতে হয় এটা যদি জানো তাহলে তুমি যে কোনো কিছুই পারবে, আদারওয়াইজ তুমি পারবা না। স্যার পিএসএম এর উপরে যে পাওয়ারটা আছে স্যার, ওই পাওয়ারটা কি দিতে হবে স্যার? এটা সূত্র না দিলে হবে কিভাবে? স্যার এখানে আপনার এই স্লাইডের পেজ নাম্বারগুলো যদি একটু মেনশন করতেন। স্লাইডের পেজ নাম্বার মেনশন করতে হলে তো আমার কাটতে হবে। স্লাইডের 84 নাম্বার কাটতে হলে তো ওটা আমার কেটে দিতে হবে। স্যার পিডিএফ এর ফুল স্ক্রিনটা এডিট করেন, ছোট করেন, তাহলে পেজ নাম্বারটা দেখা যাবে। এটা
না এটা স্যার একটা প্রশ্ন- পিডিএফ এ 84 নাম্বার। না এন্টায়ার স্ক্রিন শেয়ার দিলে এটা আসে, এটা আসে না। তোমাদের স্যার যখন একটা স্ক্রিন প্রশ্ন ছিল। শেয়ার দিতে হয় তখন পুরো স্ক্রিনটা শেয়ার দিতে হয়, তখন ওই জিনিসটা ছোট করা যায় না, ডিসেবল হয়ে যায়। ও আচ্ছা। আমি যদি এখন আবার স্টপ শেয়ারিং দিই, মানে এটা বন্ধ করে দিই, তোমাদের শেয়ার করতে না দিয়ে আমি দেখে বলতে পারবো। এটা তোমরা দেখলেই বুঝবা যেখান থেকে শুরু করছে এরপরে। জি স্যার। আচ্ছা, আর কি প্রশ্ন ছিল বাবা? আমার সবাই ওই ডেট একটা 17 লিখে ডেটটা লিখে রাখলেই পাওয়া যাবে, একটু হবে আর কষ্ট। আরবের ওখানে যে টিসি যেটা আছে, টিসি সমান 0.1, ডিভাইডেড বাই পিএসএম এটা কি স্যার সূত্র 0.14, এটা ফিক্সড? হ্যাঁ এটা সূত্র, এটা পুরোটাই সূত্র। এটা কি তোমার শুধু এই- দরকার হচ্ছে পিএস হ্যাঁ। আর টিসি, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। ও আচ্ছা, এটা কনস্ট্যান্ট, এগুলো সব ঠিক আছে, কনস্ট্যান্ট। স্যার। আর এখান থেকে যে প্লাগ সেটিং কোন রিলেই তো 0 সেকেন্ডে কাজ করতে পারে না, মানে রিলে তো চেঞ্জ করতে হলেও মিনিমাম তো কিছু সেকেন্ড লাগবে, তাই না? এর জন্য খেয়াল রাখবা, পরীক্ষা এটা কিন্তু সবাই ভুল করো। ওয়াই এক্সিস এর গ্রাফটা কিন্তু 0 থেকে শুরু হয় নাই, কত থেকে শুরু হয়েছে? 0.1। 0.1 স্যার। হ্যাঁ, কেন 0 সেকেন্ডে কোনো রিলে কাজ করতে পারে না, এরকম রিলে বানানো সম্ভব না যে কোনো টাইমই লাগে নাই। 1 x axis কি 1 স্যার? এক্স এক্সিস হচ্ছে 1, প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার, এটা একটা মাল্টিপ্লায়ার। এটা রিলে তো না দেখালে বুঝতে পারবা না, মানে রিলে এরকম একটা বড়, এটার ভিতরে এরকম চাকতির মতো থাকে, ওটা দিয়ে আমরা এরকম সেট করে দিতে পারি যে এটার সেটিংটা কিরকম। 1 2, এটা অসিলোস্কোপে যেমন নব ঘোরানো যায় না, অসিলোস্কোপে থাকে না ভোল্টেজটা যে ঘোরাও তোমরা, ভোল্টেজ আর টাইম, জি স্যার। ঠিক এরকম রিলের ভিতরে একটা প্লাগ সেটিং থাকে, ওটা এরকম ঘোরানো যায়, বুঝছো? জি স্যার। যেটা হবে সেটা হচ্ছে যে আপাতত তোমাদের এই যে ভাষণ শুরু হয়ে গেছে, আমি আগে ওইটা ইম্পর্টেন্ট, ওইটা আগে গিয়ে শুনি। তোমাদের টাইটো না, আমি আগে আপাতত এতটুকু আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। বা করতে পারবা নাকি রনি, তুমি এই 25 জনের অ্যাটেন্ডেন্স জি আমাকে দিতে পারবা একটা ওয়ার্ডে করে জি স্যার, বা একটা কিছুতে জি করে? স্যার, হ্যাঁ? জি আচ্ছা সমস্যা নেই, দাদা, আমি জি জি। বেশি মনে লাগবে না। দাঁড়াও। স্যার আমি গতদিন ক্লাস শেষ হওয়ার আগে একটু লিড করেছিলাম। কি করছো? স্যার গতদিন ক্লাস শেষ হওয়ার আগেই মানে লিড করেছিলাম, আপনি যখন ওই যে কথা বলা শেষ করেন তখনই লিড করেছিলাম, আমি ভেবেছিলাম ক্লাস শেষ। হ্যাঁ, এখন স্যার তাই গতদিনের এটা স্যার আরে তুমি আসো অ্যাটেন্ডেন্স নিয়ে, বাসনা মো কতদিন যারা অ্যাক্টিভ করেনি, ফুললি মারো সব অ্যাটেন্ডেন্স করে দেওয়া যাবে সব। ঠিক আছে স্যার। ঠিক আছে, রাখো অ্যাটেন্ডেন্স নিয়ে। আসসালামু আলাইকুম স্যার। রনি স্যার কি চলে গেছে?